ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার ছোট্ট পরিবারে তোমাদের অনেক ভালোবাসা। তো সকালের শুরুটা দেখতেই পাচ্ছ, অনেকটা সময় পার করে তারপরেই আমি এসছি। অনেকটা সময় পার করে বলাটাও ভুল হবে। ঘুম থেকে উঠেছি দেরি করে, ঘুমটা ঠিকঠাকভাবে হচ্ছে না কেন বুঝতে পারছি না। গরম তো বাদই দিলাম, কিন্তু দুদিন একটু যাওয়া বা ঘুমটা ঠিকঠাক হচ্ছিলো। এখন এই আবার কিছুদিন ধরে দেখছি ঘুমটা ঠিকঠাক হচ্ছে না, আর উল্টোপাল্টা ভীষণ বাজে একটা স্বপ্নও দেখছি। সে যখনই মানে ঘুমাচ্ছি না কেন খুবই বাজে স্বপ্ন দেখছি। আর যে আমার একটা গল্পের সঙ্গী হলো, সে হলো জোডো, বুঝতেই পারছো। তার সঙ্গে সমস্ত কিছু গল্প করি, বাজার থেকে আসি, দোকান থেকে আসি, ওর সঙ্গে গল্প করি। ও আমার গল্পগুলো খুব শোনে মনোযোগ সহকারে। আর যদি দিদার গল্প চলে আসে তাহলে তো আর কোনো কথাই হবে না। পাশ থেকে কেউ কোনো কথা বললেও কান দেয় না, শুধু আমার দিকে তাকিয়ে থাকে যেহেতু দিদার গল্পটা হয়। ও দিদাকে এত ভীষণ ভালোবাসে, এত পছন্দ করে ও দিদাকে। তো যাই হোক, দিদার সাথে তো প্রতিদিনই ফোনে কথা হচ্ছে, তো সেরকমভাবে হয় না, একটা টাইমের মধ্যে ফোন করতে হয় না, কাজে ব্যস্ত থাকে তো। তো ও বুঝতে পারে যে কখন কার ফোন আসছে, দীপের ফোন কখন আসছে আর দিদার ফোন কখন আসছে, কোনটা দিদার সঙ্গে আমি কথা বলছি, কথাটা ও বুঝতে পারে। তো দীপের ফোন আসলে কিনা অতটা ধ্যান দেয় না, কোনো কিছু দেয়ই না। কিন্তু দিদার ফোন আসলে আমার কাছে এসে বসে থাকবে আর আমাকে হাত দিয়ে বারবার করে ডাকবে না, ও দিদার সাথে কথা বলবে। ও তো আওয়াজ দেয় না, মাই ওর সঙ্গে আওয়াজ দেয়, ব্যাস ওটাতেই ওর শান্তি। আর সেটাও যদি না হয়, আমি যদি বলি যে হ্যাঁ জুডো ঠিক আছে, হ্যাঁ জুডো খাচ্ছে, জুডো, ব্যাস ওটা যদি শুনে নেয় তাহলে ভাবলো যে হ্যাঁ দিদা ওর খোঁজ নিচ্ছে, দিদা ওর সঙ্গে মানে ও কী করছে না করছে, কেমন আছে, এই সমস্ত জিনিস দিদা ঠিকঠাকভাবে জানতে চাইছে। তো আলমারিটা সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। রাত্রেবেলা একটা জিনিস ভালো করলাম, একটু আলিশি বোধটা না করে গুছিয়ে রেখে দিয়েছিলাম বলে দেখো সকালবেলা এখন আমি দিতে পারছি। ন্যাপথলিনটা থাকলে বেশি ভালো হতো, তাহলে আমি একবারেই কাজটা চালিয়ে নিতে পারতাম। একটু গন্ধও করছে, কিন্তু এর মধ্যে তো আমি না কেচে কোনো কিছু ভরি না, কেন যে গন্ধ করছে আমি ঠিক বুঝতে পারছি না, ভীষণভাবে গন্ধ করছে। তো প্রত্যেকটা জামা কাপড় দেই, তারপরে দেখি মানে রোদে দেবো আর কি। আজকে আবার কিছুটা রোদে দেওয়ার ইচ্ছা আছে, মানে আজকে নিচের একদম সবার যে নিচের যে থাকটা রয়েছে, এই ধরো যে লেপের ওয়ার, আমি যেমন ব্ল্যাঙ্কেটেরও ওয়ার করি, এইবার আমার ওয়ারটা করা হয়নি, আমার একটুকু খেয়াল ছিল না যে ব্ল্যাঙ্কেটের ওয়ার ছিল। তো ব্ল্যাঙ্কেটটা ওই জন্যই নোংরা হয়ে গেছে, নাহলে তো আমি নোংরা এখন ওই কাচার ভয়ে, লন্ড্রিতে দেওয়ার ভয়ে না আমি ওয়ার করে নিই। আর এটা প্লাস্টিকের মধ্যে সুন্দর করে ভরে রেখে দিলাম, তাহলে আমার চাপ থাকবে না। কত বছর মানে পুরো একটা বছর পর শীত আসে, বুঝতেই পারছো, গরমের জিনিসের চাপ নেই, কিন্তু এগুলো জিনিসে না প্রচণ্ড ভীষণভাবে চাপ হয়। তো প্রথমে তো আমি ছোটো ছোটো পাতলা সিঙ্গেল কম্বলগুলো রেখে দিয়েছিলাম, তারপরে মনে পড়লো আরে এগুলো তো একসাথেই রাখবো, নাহলে জায়গায় জায়গায় তো এদিক ওদিক করে বেড়াই। তারপরে আবার এটাকে আমি জায়গা মতো ভরে রাখলাম। একটু ছুটে গেছে যেহেতু অনেক দিন হয়ে গেছে, তো প্লাস্টিকগুলো, এটা কিন্তু ব্ল্যাঙ্কেটেরই প্লাস্টিক। আমি যখন জব করছিলাম তখন বড় বড় ব্ল্যাঙ্কেটের যে প্লাস্টিকগুলো পাওয়া যাচ্ছিলো, মানে যখন আসতো দোকানে, তো তখন যে যার মতো করে নিয়ে আসতো এই কাজের জন্যে। তো আমার এই কাজে লেগেছে। আরও একটি আছে, কিন্তু কোথায় আছে সেটা আমি ঠিক বলতে পারছি না। আর আজকে যে এই নিচটা ভাবছি আজকে দিয়ে দেবো অল্প স্বল্প করে, তাহলে আমার কাজটা হালকা হয়ে যাবে। আর থাকলো আমার কয়েকটা শাড়ি, গুনে গুনে দেখতে পাচ্ছ, বেশি শাড়ি নেই, 1 2 3 4, তোমরা গুনলেই পেয়ে যাবে কটা শাড়ি আছে। আর এই জায়গাটা তো গোছানোই আছে, গুছিয়ে তো লাভ নেই। দেখি ওই ভাঁজ করে করেই ভাবছি আবার রোদে দিয়ে দেবো। আর এই সাইডটা তো একদম পুরো অগোছালো হয়ে রয়েছে, কী করে গোছাবো আমি জানি না। আচ্ছা দেখা যাক, আমি যদি শাড়িগুলো হ্যাঙ্গিং করে রাখতে পারি তাহলে তো অনেকটাই ফাঁকা হয়ে যায়। আর এই যে চেয়ার থেকে সব কিছু নামিয়েছিলাম, এই চেয়ারটা না এখন এখানটাতে ট্রান্সফার করে দেবো। কারণ হচ্ছে চেয়ারটাতে আমার ভীষণভাবে আঙুল কাটছে। এই সামনের যে বুড়ো আঙুলটা রয়েছে সেই আঙুলটা আমার 2বার কাটলো, আর একবার কাটতে কাটতে বেঁচে গেছে, জাস্ট চামড়াটা উঠেছে, আর 2বারই কেটে গেছে, রক্ত বার হয়ে গেছে। তো তার জন্য চেয়ারটা সরিয়ে দেবো। আর যে ব্যাগটা আছে দেখি ব্ল্যাঙ্কেটটা ঢোকে নাকি, যদি ঢোকে তাহলে খুবই ভালো হবে, আরও ধুলো থেকে একটু বেঁচে যাবে। যখন দিয়ে আসবো লন্ড্রিতে, সেটা নিয়ে চাপ নেই, এখন তো লাগছে না। আর জানোই তো কাছের মানুষের ট্রেন সবসময় দেরি হয়, লেট করে একটু ধরে, যেটা কথাই আছে সেটা হচ্ছে আমাদের অবস্থা। পাশেই রয়েছে, একটু নেমে দিয়ে গেলেই কিন্তু হয়ে যায়, কিন্তু ওই যে ওটাই হয়ে উঠছে না, মনে থাকছে না। মনে থাকতে সবথেকে বড় কথা হলো মানে গা লাগাচ্ছি না, এটা হচ্ছে কথা। যখন এমার্জেন্সি খুব দরকার পড়বে তখন একদম দেখবে একদিনেই যাবে, 3 দিনের মাথায় চলে আসবে। রান্নাঘরটাও দেখো পেছন থেকে কী অবস্থা হয়েছে, সেটাকেও গোছাতে হবে। একদিক দিয়ে ঠিকই আছে, সব দিন তো কাজ, ওই একটু একটু কাজ করে শুয়ে বসে থাকলে তো চলবে না, আমাকে মাঝে মধ্যে একটু কাজও করতে হবে, তবে শরীর টরীর সব ঠিক থাকবে। কিন্তু বসা ওঠা তো কোনো কাজ নেই, তবুও কেন আমি মোটা হয়ে যাচ্ছি জানি না, বলতে পারছি না। খাওয়া যে খুব একটা আহামরি খাওয়া আমার, সেটাও না, আমার খাওয়া নর্মালি খাওয়া। আগের মতো এখন আর ওই খাওয়াটা নেই, আগে যেমন খেতে পারতাম ওই খাওয়াটা এখন এখন একটু খাবার খেলে ব্যাস আমার হয়ে গেল। জানি না কেন শরীর মাঝে মধ্যে এত ব্যথা করে,
কোমর ব্যথা করে, কোমর ব্যথা থেকে শীত দ্বারা ব্যথা শুরু হয়ে যায়, জায়গা জায়গা শরীর ব্যথা করে, মাঝে মধ্যে তো শরীর অবশ হয়ে যায়, মানে হাত পা অবশ হয়ে যায়, এমন অবস্থা হয়। বুঝতে পারছি না, কিছু তো একটা ঘাটতি রয়েছে শরীরের মধ্যে, নাহলে তো এমনটা হবে না, কিন্তু অত তো বোঝা সম্ভব নয় না। এখন যদি ডাক্তার দেখাতে যাই তাহলে দুনিয়ার টেস্ট দেবে, সুগার টেস্ট দেবে, থাইরয়েড টেস্ট দেবে, তারপরে কী কী সব বলছে ওগুলো সমস্ত টেস্ট দেবে। ওগুলোই তো বিরক্তকর একটা জিনিস। আমি জানি কোনো কিছুই আমার হয়নি, কিছু একটা ঘাটতির জন্য এগুলো সমস্যা হচ্ছে, কিন্তু না, তাদেরকে তো বললে হবে না। বলবে তোমরা যদি জানো তো তাহলে তোমরাই নিজেরাই করে নিতে পারো, এখানে ডাক্তার দেখাতে কেন এসছো, এটাই বলবে। তো আমার তো ঘর ঝাড়ার তো তেমন কোনো কিছুই নেই, দেখতেই পাচ্ছ সব কিছু ঠিকঠাকই, ঝুল টুল কিছুই ঝাড়ার নেই আমার। শুধু আমার ঝাড়ার আছে আলমারির মাথার ওপরটা ঝাড়বো, ওখানে তোমার বড় যে লেপটা রয়েছে সে বড় লেপ আর একটা বালিশ রয়েছে, সেটাকে আমি একটা ব্যবস্থা করব আমি। যদি লেপটার ভেতরে বালিশ দিয়ে মুড়ালে হবে না, বাই চান্স আমার ঘরে যদি কেউ আসে তখন আমি কিভাবে কি করব। তো যাই হোক, ওটা আমাকে একটু পরিষ্কার করতে হবে। প্লাস্টিকটা পুরো ধুলো পড়ে গেছে, দেখি যদি আমার কাছে কোনো ওড়না থাকে, আমি যেটা ব্যবহার করি না, ভাবছি কাপড়টা দিয়ে ঢেকে দেবো, তাহলে প্লাস্টিকটাতে ধুলোটা পড়বে না, মাঝে মধ্যে ওড়নাটা ঝাড়লেই ধুলোটা পরিষ্কার হয়ে যাবে। আর আলমারির মাথার উপরে ভীষণ নোংরা পড়েছে, ড্রেসিং টেবিলের মাথার উপরে ভীষণ নোংরা পড়েছে, যেটা আমি ঝাড়তে পারিনি। কেননা দেখছি যে কালো কালো মোটামুটি, তখন থাক, একটা ভিজে কাপড় দিয়ে পরে এক সময় যখন আমি শোকেসের মাথার উপরটা, তারপরে আলমারির মাথার উপরটা ধরবো, সেদিন একবারে ঝেড়ে মুছে একবারে নামিয়ে নেবো, তাহলেই তো হয়ে গেল, কোনো সমস্যা নেই। কিন্তু ওরকমভাবে আমার আহামরি কিছু নেই যে ক্যাথা কাচতে হবে, মোটা মোটা জিনিস কাচতে হবে। আমার মা যেমন এখন যা আছে ঘরে সম্পূর্ণ সব কিছু কাচবে। হ্যাঁ, আমার চাদর দুটো কাচতে হবে, জানলার পেছনে যে পুরনো দুটো চাদর দেওয়া আছে, এই জানলায় দুটো চাদর দেওয়া আছে, এই জানলায় দুটো চাদর দেওয়া আছে, সেগুলো অবশ্যই কাচতে হবে। তো পর্দা থেকে বেঁচে গেছি, পর্দাটা তো আমাকে কাচতে হবে না, পর্দা লাগাইনি। একদিক দিয়ে এখন মনে হচ্ছে ভালোই করেছি পর্দা লাগাইনি ঘরের, ঠিকই আছে, থাক। একটা তো পরিকল্পনা করেই রেখেছি, দেখা যাক কি হয়, যদি হয়ে যায় খুবই ভালো হবে, তখন সুন্দর করে আমি সাজাবো। আর যখন যেরকমভাবে পারি সেভাবে জিনিস শোকেস থেকে নিতে থাকি একটু একটু করে। তো তার জন্য দেখো সব কিছু ঠিক আছে, ওই উপর ধরো নিচ থেকে কিছুটা নিয়ে তো উপরের জিনিসটা সরে আসে, তার নিচের জিনিসটা সরে আসে, এভাবে জিনিসগুলো না সরে গেছে। এমনি বাকি সব কিছু ঠিকঠাক আছে, তো সেটাকে সুন্দর করে একটু গুছিয়ে নিচ্ছি পরপর। একটু অগোছালো হয়ে গেছে, মানে জিনিস খুঁজেও পাওয়া যায় না কোথায় কী আছে, যে পেছনে পেছনে চলে যাচ্ছে যখন যেরকমভাবে ঠেলে ঠুলে ভাগ করে রাখছি। আর এখান থেকে আমার অনেক জিনিসই বাদ দিতে হবে, কুর্তি, বেশ কয়েকটা কুর্তি রয়েছে, বাদ দিতে হবে। যেমন দুটো কুর্তি আমি বাদ দেবো না, যেটা এখন রাখলাম আর কি। আর দেখো একটা সাদা গোলাপি রঙের কুর্তি রয়েছে, সেটা, এই দুটো বাদ দেবো না, এই দুটো মা দিয়েছে। পুরনো হয়ে যাক, ছিঁড়ে যাক, তাও আমি ভরে রাখবো। খুব কষ্ট করে দেওয়া জিনিস, দেখবে যেই দিক, সেটা আমার মা হোক বা কেউ হোক, ওটা সবার ক্ষেত্রেই হয়ে থাকে, তার মধ্যে দুটো মা দিয়েছে। চলো এখন গুছিয়ে নিই, তোমাদেরকে কোথাও যেতে হবে না, এটা আমার বোধ অভ্যেস আর কি। তো জায়গাটা গুছিয়ে নিলে কী বলো তো, আবার অনেকটা দিন চলে যাবে, তারপরে আবার সুন্দর করে গুছিয়ে নেবো সব কিছু। এদিকে গুছিয়ে নিয়ে তারপর চলে যাবো রান্নাঘরে। একদিক থেকে ঝাড়া মোছাটা বেঁচেছি, কিন্তু এখন কাপড়টা রোদে দেওয়াটাই রইলো, এখন কাপড়টা রোদে দিয়ে দিলে ব্যাস, তাহলেই আমার কমপ্লিট হয়ে যাবে। বলতে বলতে থেমে গেছিলাম। মা কী করবে, ভেতরে যা আছে, ছোট বড় মেজো, মানে যা আছে ভিতর থেকে টেনে বার করে, বিছানায় যা যা পাতা থাকে সমস্ত কিছু টেনে বার করে কাচবে এই দিনে। কি হলো, হুসু করতে গেলে না তুমি? ও কিন্তু হুসু করবে, তুমি কিন্তু ওকে নিয়ে যেতে পারছো না। ছাদে আসলাম ওদের দুজনকে ঘরে আটকিয়ে রেখে, এছাড়া আর কোনো উপায় ছিল না। ব্যালকানিতে গিয়ে করবো তো আউটডোর বলছি, ইনডোর যেটা, আউটডোর যেটা বাইরে আছে, সেটার আওয়াজ হচ্ছে না, তো না পারতে ছাদেই চলে আসলাম। তো যাই হোক, ওই তো আর কি। তো আমার ওই দিক থেকে কোনো ঝামেলা নেই, এই দুটো চাদর রয়েছে, আর জাস্ট আলমারির মাথার ওপরটা একটু ঝেড়ে নামানো আছে, ব্যাস, এটাই হলো আর কাজ। ঘর দুয়ার মোছা তো এটা তো প্রতিনিয়ত হয়ে থাকে, সেটা নিয়ে কোনো ভুলই নেই। এখন হয়তো কুকুরের আওয়াজ পাবে, কিন্তু কি করব বলো, এখন 12:30 বাজে, আমি বাধ্য হয়ে ছাদে আসলাম। এডিট করার সময় তো শুনতেই পেলে, আশা করি ওজোটোকে হুসু করার কথা বলছিলাম, রাত হয়ে গেছে, হুসু করতেও নিয়ে যেতে পারছে না, আমাকেই করতে হয় সব কিছু। তো আমি ওকে ধরে বেঁধে ফুসলিয়ে নিয়ে গেলাম বাথরুমে, দিয়ে হুসু করলো। আমি বললাম ছাদে যাবো তুমি, চলো তুমি হুসু করো না, তুমি ছাদে, আর কোনো কিচ্ছু বলতে হলো না, ও নিজেই একা একা চলে গেল।
তারপরে তো আমি ওকে ছাদ থেকে ঘুরিয়ে নিয়ে এই যে আমি এখন ছাদে আসলাম। আমি বললাম তুমি ঘরে যাও, তুমি আর আমার মাথা কান নষ্ট করো না, আমাকে একটু ভালোভাবে এডিটটা করতে দাও। যেহেতু আজকে আমি দিতে পারিনি, আজকে বলতে এটা তো তোমরা কালকে পাচ্ছ, আজকে হলো বৃহস্পতিবার, আমি যে এখন যে ভয়েসটা দিচ্ছি তো দিইনি আজকে, জাস্ট একটা ছোট্ট একটা আপডেট 1.5 মিনিট না 2 মিনিটের আমি দিয়েছি তোমাদেরকে জানাবার জন্যে যে কেনই বা অতটুকু বন্ধ যায়। একদিন বন্ধ থাকা মানে বুঝতে পারছো, তেমনভাবে তো আর হাই ফাই বড় আমার চ্যানেল নয়, একদিন না দিতে পারলেই তো, তাহলে যতটুকু যা পারি অতটুকু আপডেটটাই দিয়ে রাখি। আর একজন বাবু একটু আশায় রয়েছে আমার দিকে চেয়ে, কেন বলো তো, আমি কতক্ষণে বালিশটা গুছিয়ে দেব, ও কতক্ষণে বালিশটাতে গিয়ে গড়াগড়ি খাবে। এটা হলো প্রতিদিনের কাজ, ওটা ওর ভালোবাসার কাজ। আমার বিছানা ঝাড়া দেখলেও ভীষণ খুশি হয়। ওই যে এই যে এই যে এই যে দেখো, এই যে ওটার অপেক্ষা আছে, ওর কোলবালিশটা যেই দিয়ে দেবো ব্যাস ওর হয়ে গেল একটা 3 কোণার গার্ড, ও দিয়ে একটু খেলবে, গড়াগড়ি দেবে। এই যে এটা প্রতিদিনই করে থাকে, ওর খুব ভালো লাগে, জানি না কেন। ওর জন্য আমি বিছানার চাদর বালিশের উবার কিচ্ছু ঠিক রাখতে পারি না। তো যাই হোক, সেটা নিয়ে আমার কোনো অসুবিধা নেই। দেখো এখন যদি আমি বসি তাহলে বিছানার চাদরটা এমনিও নড়াচড়া হবে, একটু অগোছালো হবে, তো সেটা নিয়ে আমার কোনো অসুবিধা নেই। এটা তোমাদের সাথে গল্প করছি আমি। আর ড্রেসিং টেবিলে মাথার উপরটা কিছুক্ষণ আগে বললাম না, তো করতে পারলাম না, দেখলাম ভীষণভাবে চাপা দুলো পড়ে আছে। ওটা পরে এক সময় একবারেই সব ধরে নেব আমি। আলমারি, শোকেস, শোকেসের উপরে কিছুটা যে ওই যে একটা ছোটো তোষক রয়েছে, আমার বালিশ রয়েছে, সেগুলো তো সুন্দর করে ঢেকে রাখা আছে প্লাস্টিক ব্যাগগুলোর মধ্যে, সেগুলোও ঝাড়তে হবে, তো সেটার জন্য রেখে দিলাম থাক। আর টেবিল নোংরা করার মানুষ চলে আসছে, আর মাত্র 2 দিন হাতে আছে, তারপরে দেখবে টেবিলটা যে কাজ সেই ওইভাবে পড়ে থাকবে। কারণ আমি কত পরিষ্কার করব, আমার এদিকে ঘরের কাজ, এটা ওটা সেটা, এদিকে যাওয়া, দৌড়াদৌড়ি করা, মানে বাজারের কথা বলছি আমি। আর দোকানে যা যতটুকু জিনিস তো ওই এনে দেয়, সেটা তোমরা জানোই ভালো করে, ওই যায়, আমি ওই একটু একটু জিনিস আনতে জানা। যেদিন বেশি বেশি বাজার থাকে তখন আমি আমার মতো করে একবারে লিস্ট বানিয়ে আমি চলে যাই। তো এদিকে সমস্ত কিছু করতে হবে, রান্না কী করবো জানি না, এখনও পর্যন্ত বুঝে উঠতে পারছি না। আর কিছুদিন ধরে তো আমার রান্না করতেই ভালো লাগছে না, জোটোটা আছে বলে ওর জন্য একটু খাবারটা করছি, আমিও মুখে দিচ্ছি, না হলে আমি ওই যেমন তেমন খেয়ে করে থেকে যেতাম। ওই রুটিও করতাম না আমি, ওই মাখামাখি ঝামেলাতে যেতাম না, ওই মুড়ি, পাউরুটি, ম্যাগি এসব খেয়ে আমি থেকে যেতাম 100%। তো আগেও তাই করতাম, ক্যামেরার কাজ যখন ছিল, একা থাকতাম, ওই এগুলোই বেশিরভাগ টাইমে আমি মুড়ি তরকারি খেয়ে থেকে যেতাম, ওই ডাল সিদ্ধ মুড়ি। আর মার বাড়ি তখন কাছে ছিল, মা তরকারি দিয়ে দিত, তো আমার খাওয়া কমপ্লিট হয়ে যেত ওটা দিয়েই, ঝামেলা করতাম না আমি। জোটো তো আমাদের 1 বছরের মাথাতে এসছে, 1 বছর ঠিক হয়নি, মানে 10 মাসের